চলে এসেছি আমরা পরের ভিডিওতে। ঠিক যেখানে আমরা শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই শুরু করব এই ডায়াগ্রামটা দিয়ে। এখানে ইউজারের যে ইন্টারফেস আছে, এই ইউজার ইন্টারফেস কি কি হতে পারে? ইউজার ইন্টারফেস হতে পারে আমাদের GUI, ব্যাচ, GUI হতে পারে, ব্যাচ হতে পারে, আর কমান্ড লাইন হতে পারে। এখানে GUI-টা কি? GUI হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মানে যেখানে আমরা কোনো কমান্ড ইউজ করছি না। যে প্রথম প্রসেসটা আমরা দেখেছিলাম, মানে আমরা ধরো কোনো একটা ফাইল ওপেন করতে চাই, আমরা মাউসে ডাবল ক্লিক করব, বা সেখানে কোনো ধরো Ctrl+P, Ctrl+S বা হোয়াট এভার ইট ইজ, এই ধরনের জিনিসগুলো যখন ইউজ করব, মানে কিবোর্ড, মাউস, এই জিনিসগুলো দিয়ে যখন আমরা কোনো অপারেশন করব, সেই ইন্টারফেসটাকে বলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। কেন? এটা গ্রাফিক্যালি করা হচ্ছে, এখানে কোনো রকম কোনো কমান্ড লেখা হচ্ছে না, সেই জন্য এটাকে বলে GUI। ওকে, আর একটা হচ্ছে কমান্ড লাইন, যেটাতে আমরা সিস্টেম কল ইনভোক করছি বা কোনো কমান্ড দিচ্ছি, সেইটা হচ্ছে আমাদের কমান্ড লাইন। ওকে, আর একটা হচ্ছে এইখানে কিন্তু আমাদের সিস্টেম কলটা হয়, এই অ্যাপ্লিকেশনের ওএস এর মাঝখানে কিন্তু সিস্টেম কলটা হয়। ওকে, আচ্ছা, অ্যান্ড থার্ড ইজ ব্যাচ। হোয়াট ইজ ব্যাচ? ব্যাচ জিনিসটা কি? ব্যাচ প্রসেসিং সিস্টেম। ব্যাচ প্রসেসিং সিস্টেম জিনিসটা কি হচ্ছে? ব্যাচ শব্দটাই আমরা বুঝতে পারছি, আমরা যখন ছোটবেলায় কোচিং ক্লাসে যেতাম, এই ব্যাচ এত থেকে এতটা, এই ব্যাচ এত থেকে এতটা। ঠিক এখানেও কনসেপ্টটা কিন্তু সেম, মানে আমি সেম টাইপ অফ টাস্ককে আমি কতগুলো সেম টাইপ অফ টাস্ককে বা কতগুলো সেম টাইপ অফ জবসকে একটা ব্যাচে ফেলছি। এরকম ভাবে কিছু সেম টাইপ অফ জব, সেগুলোকে আমরা একটা একটা করে ব্যাচ তৈরি করি, সেগুলোকে দিয়ে আমরা একটা একটা করে ব্যাচ তৈরি করি। যখন আগেকার দিনে, ধরো আমি বলছি 1960 এরকম সময়ে, তখন কিন্তু আমাদের কাছে এরকম কম্পিউটারের অ্যাভেলেবিলিটি এত ছিল না, মানে এই ঘরে ঘরে কম্পিউটার্স, ঘরে ঘরে সমস্ত কিছু, এত কিছু কিন্তু ছিল না। তো তখন কি করা হতো, ধরো একটা অফিসে একটা কাজ হচ্ছে এবং মানে সে সেখানে ডিফারেন্ট অফিসে ডিফারেন্ট কাজ হতো। এবার একটা অফিসে ধরো এই কিছু কিছু অপারেশনস আমাকে করতে হবে, সেই অপারেশনসগুলোকে তখন ওই কাজের জন্য যে অপারেটর, সেই অপারেটরকে অ্যালোকেট করে দেওয়া হতো। ব্যাচ তৈরি করে করে, ব্যাচ অফ জবস তৈরি করে করে এই অপারেটরকে অ্যালোকেট করে দেওয়া হতো, এবং সেই অপারেটর তখন আউটপুটটা যে ওকে অ্যালোকেট করেছে বা যে অফিসে বা যে সিস্টেম ওকে অ্যালোকেট করেছে, সেই সিস্টেমে ও ফেরত পাঠিয়ে দিত। তার মানে কি হচ্ছে, কতগুলো ব্যাচ অফ জবস তৈরি করে অপারেটরকে দিয়ে দেওয়া হতো এবং সেই অপারেটর সেই আউটপুটটা দিয়ে দিত। কিন্তু এখানে একটা সমস্যা ছিল যে অপারেটর কখন আউটপুট দেবে সেটার কিন্তু কোনো ঠিক ছিল না। অপারেটর কখন আউটপুট দেবে সেটার কোনো কিছু ঠিক ছিল না। তুমি দিয়ে দিয়েছো, এবার ওর টাইম মতো তোমাকে আউটপুট দিয়ে দেবে এবং আউটপুট দিয়ে ও সেটাকে ইনফর্ম করে দেবে। তার মানে টাইমের কোনো ব্যাপার কিন্তু ছিল না। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেম, যেখানে সেম টাইপ অফ টাস্ককে একটা ব্যাচ করে দেওয়া হয় এবং সেটা কাউকে করতে দেওয়া হয়, সে করে জিনিসটাকে সলভ করে সেটাকে আবার রিটার্ন করে।
দ্যাট ইজ কল্ড ব্যাচ অপারেটিং সিস্টেম। ওকে, কিন্তু মানে এইভাবে অপারেশন করলে এখনকার দিনে কাজ চলবে না। কেন? এখানে টাইমের কোনো ব্যাপার নেই, এখানে টাইমের কিন্তু কোনো ব্যাপার নেই, তাই না? তো এটাই কিন্তু ডিসঅ্যাডভান্টেজ অফ ব্যাচ অপারেটিং সিস্টেম। ওকে, আচ্ছা, এবার আসছি আমরা দুটো মেইন পয়েন্টে। একটা হচ্ছে মাল্টি প্রোগ্রামড ওএস, আর হচ্ছে টাইম শেয়ারিং or মাল্টিটাস্কিং। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? মাল্টি প্রোগ্রামিং আর মাল্টিটাস্কিং, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা, অপারেটিং সিস্টেমের একটা মোটো হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশন শুড বি ম্যাক্সিমাম। মানে কি? ধরো তোমার কাছে পুল অফ জবস রয়েছে, P1, P2, P3 অ্যান্ড সো অন, এরকম এতগুলো জব রয়েছে। এবার তুমি কি করছো? এটাকে শিডিউল করতে হবে, তাই তো? এবার ধরা যাক সিপিইউ প্রথমে এই P1টাকে ইউটিলাইজ করছে বা এক্সিকিউট করছে, ঠিক আছে? এবার এক্সিকিউট করতে করতে বা এই প্রসেসটা চলতে চলতে ও হঠাৎ করে বলল আমি একটা ইনপুট আউটপুট অপারেশন করব বা একটা ইনপুট আউটপুট রিকোয়েস্ট করব বা অপারেশন করব, যাই হোক, ঠিক আছে? এই কথাটা ও বলল, তার মানে ও তখন চলে গেল, ও তখন চলে গেল। এবার এই সময়টা কি হবে? এই সময়টা তার মানে কি হচ্ছে? সিপিইউ আইডল বসে রয়েছে, তাই তো? ও তো চলে গেছে ইনপুট আউটপুট অপারেশন সার্ভিস করতে, এই জায়গার এই সময়টা কিন্তু সিপিইউ তাহলে আইডল বসে রয়েছে। কিন্তু অপারেটিং সিস্টেমের মোটো হচ্ছে সিপিইউ কে আইডল রাখা যাবে না। এই জায়গাতেই আমাদের কনসেপ্ট আসে মাল্টি প্রোগ্রামিং এর। সিপিইউ ইউটিলাইজেশন যেন সব সময় থাকে, মানে সিপিইউতে যেন কোনো না কোনো প্রসেস অল টাইম রান করে, কখনো যেন সিপিইউ আইডল বসে না থাকে। তাহলে এই P1 যখন ইনপুট আউটপুট রিকোয়েস্ট অপারেশন করতে চলে গেল, তখন আর একটা প্রসেসকে সিপিইউ কে দিয়ে দাও। এইভাবে চলে হচ্ছে মাল্টি প্রোগ্রামিং। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, মাল্টি প্রোগ্রামিং এ এই যে প্রথম মাল্টি প্রোগ্রামিং এর ফান্ডা হচ্ছে যে একটা প্রসেস যখন আমি করছি তখন সেই প্রসেসটাকে আমি আগে কমপ্লিট করব। মানে কেমন? P1 রিকোয়েস্ট, P1 চলতে চলতে ইনপুট আউটপুট অপারেশন করতে চলে গেল, ঠিক আছে? তখন সিপিইউ কে P2 পেয়ে গেল, কিন্তু যখনই P1 এই ইনপুট আউটপুট অপারেশন কমপ্লিট করবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে ও আবার সিপিইউ কে ফেরত পেয়ে যাবে। তারপর সিপিইউ কি করবে? এই P1 কে পুরোপুরি কমপ্লিট করবে, করে ও P2 তে যাবে। তার মানে কি হচ্ছে? একটা একটা করে প্রসেস কিন্তু মাল্টি প্রোগ্রামিং এর ক্ষেত্রে কমপ্লিট হচ্ছে। কিন্তু টাইম শেয়ারিং এ এই ব্যাপারটা হয় না। টাইম শেয়ারিং মানে ব্যাপারটাতে আমরা বুঝতে পারছি যে টাইমটা শেয়ার করা হচ্ছে, কয়েকজনের ভেতরে টাইমটাকে শেয়ার করা হচ্ছে।
মানে ধরা যাক আমি এটা প্রথমেই ডিসাইড করে নিলাম যে P1-এ ধরো 5টা ইনস্ট্রাকশন আছে, P2-তে 5টা, P3-তে 5টা। আমি এতগুলো এত 10 মিনিট টাইম P1-কে দেব, 10 মিনিট টাইম P2-কে দেব, 10 মিনিট টাইম P3-কে দেব, আবার তারপরে পরের 10 মিনিট P1-কে দেব, তারপরের 10 মিনিট P2-কে দেব, তারপর পরের 10 মিনিট P3-কে দেব। এইভাবে আমি কমপ্লিট করব। এই দুটো জিনিস আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরা যাক তোমাদের কাছে মানে তোমরা একটা এক্সাম দিয়েছো, এখানে 10 জন স্টুডেন্ট রয়েছে কি 5 জন স্টুডেন্ট রয়েছে ধরা যাক। 5 জন স্টুডেন্টের প্রত্যেকের কাছে 5 কোয়েশ্চেন্স রয়েছে, ঠিক আছে? এবার আমি আমি ধরো সিপিইউ বা আমি যে কন্ট্রোলার, আমি প্রথম স্টুডেন্টের কাছে গেলাম। এবার দুটো কোয়েশ্চেন সলভ করালাম বা এক্সিকিউট করালাম। তারপরে ও বলল আমি কি ওয়াশরুম যাব বা আমি ওয়াশরুম যেতে চাই, তখন ওকে আমি ওয়াশরুমে পাঠিয়ে দিলাম। কিন্তু তখন কি আমি চুপচাপ বসে থাকবো? না, তখন আমি সেকেন্ড স্টুডেন্টের দিকে চলে যাব। তারপরে আবার প্রথম স্টুডেন্ট যখন ওয়াশরুম থেকে আবার ফেরত চলে আসবে, আমি কিন্তু আবার প্রথম স্টুডেন্টের কাছে চলে যাব। দিয়ে ওই প্রথম স্টুডেন্টের 5টা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে আমি যাব কিন্তু দ্বিতীয় স্টুডেন্টের কাছে, আবার তাকে কমপ্লিট করব। কিন্তু এতে কি হচ্ছে, একজন স্টুডেন্ট ফুল অ্যাটেনশন পাচ্ছে এবং যে 5th স্টুডেন্ট রয়েছে তার টার্ন কিন্তু একেবারে লাস্টে আসছে। এইটা হয়ে যাচ্ছে এখানে সমস্যা। এই জিনিসটা হয় কিন্তু মাল্টি প্রোগ্রামিং এর ক্ষেত্রে। এই যেটা আমরা দেখলাম যে একটা করে প্রসেস আসবে, সে এক্সিকিউট করবে, যদি সে ওয়েটিংয়ে চলে যায়, আবার যদি সে ওয়েটিংয়ে চলে যায় তখন অন্য প্রসেস সিপিইউকে পাবে, আবার ও যখন ফেরত চলে আসবে তখন কিন্তু আবার ওর কাছেই সিপিইউ ব্যাক করবে। তার মানে কি হলো, একটাই প্রসেস পুরোপুরি কমপ্লিট হলো। এবং P5 যদি থাকে সে তার টার্ন কিন্তু আসবে অনেক দেরিতে। এইটাই হচ্ছে মাল্টি প্রোগ্রামিং এর সমস্যা। এখানে মাল্টি প্রোগ্রামিং এ ফোকাসটা হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশন। সিপিইউ আইডল বসে থাকা যাবে না। এইখানে আসছে টাইম শেয়ারিং। টাইম শেয়ারিং কি বলছে যে না, আমি ওই 5 জন স্টুডেন্টের প্রত্যেকের দুটো করে কোয়েশ্চেন আগে সলভ করব। তাতে কি হচ্ছে, প্রত্যেকে কিন্তু একবার করে চান্স পেয়ে যাচ্ছে, তারপরে আবার স্টুডেন্ট 1 থেকে শুরু হচ্ছে। তাতে এতে কি হচ্ছে, রেসপন্স টাইমটা আমার বাড়ছে, সিপিইউ ইউটিলাইজেশনও হচ্ছে, তার সাথে রেসপন্স টাইমটাও কিন্তু আমার বেটার হচ্ছে। তো এইটাই হচ্ছে আমাদের টাইম শেয়ারিং বা মাল্টিটাস্কিং, যেখানে আমি কি করছি, এই প্রথমে 10 মিনিট P1-কে দিচ্ছি, পরের 10 মিনিট P2-কে দিচ্ছি, তারপরের 10 মিনিট P3-কে দিচ্ছি, আবার ঘুরে এসে আমি P1 থেকে শুরু করছি। তাহলে এই ডিফারেন্স হচ্ছে মাল্টি প্রোগ্রামিং অ্যান্ড মাল্টিটাস্কিং এর ভেতরে। এখনকার যে মেশিনসগুলো আমরা ইউজ করি, অপারেটিং সিস্টেম, সেগুলো কিন্তু আমাদের সবই টাইম শেয়ারিং বা মাল্টিটাস্কিংয়ে হয়। কারণ এখানে দুটো জিনিসই মেনটেন হয়, এক হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশন ম্যাক্সিমাম, আর হচ্ছে আমাদের রেসপন্স টাইম। এই দুটো জিনিসই কিন্তু আমরা এখানে মেনটেন করি। এই দুটো জিনিস কিন্তু অপারেটিং সিস্টেমের খুব 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 ইম্পর্টেন্ট দুটো জিনিস। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে যাব ডিফারেন্ট টাইপস অফ ওএস। ফার্স্ট কি, রিয়েল টাইম ওএস। রিয়েল টাইম ওএসে কি হয়, রিয়েল টাইম শব্দটাতেই বোঝা যাচ্ছে যে যেটা রিয়ালিটিতে হচ্ছে, রিয়েল টাইমে হচ্ছে। যেমন ধরো আমি ইউটিউবের ক্ষেত্রেই বোঝাই, কোনো একটা জিনিস আমি রেকর্ড করে ইউটিউবে আপলোড করে দিলাম আপলোড। এবার কখন যারা টার্গেট অডিয়েন্স রয়েছে কখন তারা সেটা দেখছে সেটা তাদের ব্যাপার।
তার মানে কি এখানে টাইমের কোনো ব্যাপার নেই, এবং এই জিনিসটা কিন্তু ব্যাচ প্রসেসিং এর উপর ডিপেন্ড করে। ব্যাচ যেটা আমরা বললাম ব্যাচ সিস্টেম, সেটার উপর রয়েছে যে আমি করে আমার কাজটা করে রেখে দিলাম, এবার কখন এইটা দেখা হলো বা কখন আমি এই জিনিসটা পাবো তার কোনো মানে আউটপুটটা কখন পাবো সেটার টাইমের কোনো ব্যাপার নেই। কিন্তু ইউটিউবে যখন আমরা রেকর্ড না করে লাইভ করি, যখন আমরা লাইভ করি তখন কিন্তু সেটা রিয়েল টাইম, তার মানে আমার যখনই ইমিডিয়েট কোনো আউটপুট দরকার বা ইমিডিয়েট কোনো মানে রেজাল্ট দরকার, তখন আমরা রিয়েল টাইম ওএস কিন্তু ইউজ করি। ঠিক আছে, রিয়েল টাইমের ভেতরে আবার দু রকম আছে, একটা হচ্ছে হার্ড, একটা হচ্ছে সফট। ঠিক আছে, হার্ড আর সফট। ওকে, এবার হার্ড মানে কি, এখানে টাইমটা 1-2 সেকেন্ডও এদিক ওদিক করা যাবে না। যেমন ধরো কোনো একটা জিনিস লঞ্চ হবে এত সেকেন্ড, এই মিনিট টাইমে, সেখানে কিন্তু মানে টাইম একেবারে স্ট্রিক্ট, এই টাইম এদিক ওদিক করা যাবে না, সেইটাই হচ্ছে হার্ড। আর সফট মানে কি, একটু টাইম এদিক ওদিক হলেও অসুবিধে নেই, যেমন কোনো ক্লাস হচ্ছে বা কিছু। ঠিক আছে, তো কোনো প্রোডাক্ট লঞ্চ বা কোনো কিছু লঞ্চ যখন হয় তখন টাইমের এদিক ওদিক করা যায় না, সেটা হচ্ছে হার্ড রিয়েল টাইম। আর সফট রিয়েল টাইম কি, যখন আমার একটু টাইম এদিক ওদিক হলেও কোনো অসুবিধে নেই। ঠিক আছে, এই হচ্ছে রিয়েল টাইম। সেকেন্ড হচ্ছে ডিস্ট্রিবিউটেড। ডিস্ট্রিবিউটেড মানে কি, ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে আমি একটা সার্ভারে কানেক্ট করে সমস্ত সিস্টেমসগুলোকে ছড়িয়ে দিলাম এখানে ওখানে সেখানে। ঠিক আছে, এই সিস্টেমটাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড ওএস। ডিস্ট্রিবিউটেড ওএস। এখানে কিন্তু যেহেতু এটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেহেতু এখানে দুটো জিনিস মেনটেন হয়। একটা হচ্ছে ফল্ট টলারেন্স। ফল্ট টলারেন্স বলতে কি, একটা সিস্টেম যদি ব্রেক করে তাহলে কি পুরো সিস্টেমটা ব্রেক করবে না, তখন কিন্তু এই তিনটে চলবে। ঠিক আছে, ফল্ট টলারেন্স। ঠিক আছে, একটা হচ্ছে ফল্ট টলারেন্স আর একটা হচ্ছে লোড ব্যালেন্সিং। ঠিক আছে, লোড ব্যালেন্সিং মানে কি, আমি এমন ভাবে লোডটা সবার ওপর, সব মেশিনগুলোর ওপর বা সিস্টেমসগুলোর ওপর দেব যাতে কারোর ওপর ওভারলোড না হয় বা কারোর ওপর কম লোডও না হয়, এবং লোডটা সবার মধ্যে ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, তো এই দুটো জিনিস কিন্তু এই ডিস্ট্রিবিউটেড ওএস এর ক্ষেত্রে মেনটেন হচ্ছে। ওকে, থার্ড হচ্ছে ক্লাস্টার্ড। ক্লাস্টার্ডও কিন্তু অনেকটা এই ডিস্ট্রিবিউটেডের মতোই দেখতে। একটা নেটওয়ার্কের থ্রু, ধরো ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে, তার সাথে আমি কতগুলো কম্পিউটারকে বা সিস্টেমকে কানেক্ট করে দিলাম। ঠিক আছে, সেইটা হচ্ছে আমাদের ক্লাস্টার্ড। এটা হচ্ছে ক্লাস্টার ধরে নাও, কিন্তু সেগুলো কিন্তু একটা লোকাল এরিয়া নেটওয়ার্ককে, মানে লোকাল হয়, যে নেটওয়ার্কটাতে আমরা এই কম্পিউটার্সগুলোকে কানেক্ট করি বা মেশিনসগুলোকে, সিস্টেমসগুলোকে কানেক্ট করি, সেই নেটওয়ার্কটা কিন্তু লোকাল হওয়া চাই। ঠিক আছে, ডিস্ট্রিবিউটেডে কি হয়, ডিস্ট্রিবিউটেডে আমরা অনেক মানে গ্লোবালি ছড়িয়ে দিতে পারি, কিন্তু ক্লাস্টার হচ্ছে একটা লোকালি ক্লাস্টার তৈরি করা, যেখানে কিনা আমি সবাইকে কানেক্টেড করে রাখি।
এইটাই হচ্ছে ক্লাস্টার্ড নেটওয়ার্ক। ঠিক আছে, ওকে। আচ্ছা, 4 হচ্ছে এমবেডেড। এমবেডেড অপারেটিং সিস্টেম মানে কি? ফিক্সড, যার কাজটা হচ্ছে ফিক্সড। এই বাকি অপারেটিং সিস্টেমগুলো কিন্তু ফিক্সড নেই, অনেকগুলো কাজ করতে পারে, বাট এমবেডেড অপারেটিং সিস্টেম হচ্ছে ফিক্সড। যেমন তোমার ঘরের ওয়াশিং মেশিন বা মাইক্রোওয়েভ, এগুলো হচ্ছে এমবেডেড সিস্টেমস, যার কাজটা হচ্ছে ফিক্সড এবং তার মাদারবোর্ডটাও কিন্তু ফিক্সড। এখানে আমি ওএসকে চেঞ্জ করতে পারি না, বা তার কোনো কাজকেও আমি কিন্তু চেঞ্জ করতে পারি না। এমবেডেড সিস্টেমের যে ওএসটা থাকে সেই ওএসটাকে আমরা বলি এমবেডেড অপারেটিং সিস্টেম। তাহলে এখানে আমাদের কিন্তু শেষ হলো 4টে টাইপ অফ ওএস। একটা হচ্ছে রিয়েল টাইম, যেখানে আমাদের রিয়েল টাইমে হচ্ছে কোনো কাজ যখন ইমিডিয়েট দরকার তখন। ডিস্ট্রিবিউটেড, যেখানে আমি সবকটাকে ছড়িয়ে দিচ্ছি মেশিনসগুলোকে, এবং ক্লাস্টার্ডেও কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি বাট লোকাল এরিয়াতে করছি। আর এমবেডেড সিস্টেম হচ্ছে যেটা ফিক্সড। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ক্লাস্টার্ডেও কিন্তু ফল্ট টলারেন্স এবং লোড ব্যালেন্সিং এই দুটো কিন্তু মেনটেন হয়, যেহেতু অনেকগুলো একটাতে কানেক্টেড থাকে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের টাইপস অফ ওএস।